ফেব্রুয়ারি 2021। শীতের হালকা রাত। রাত তখন 2:50। উষ্ণ শীতল হেমন্তের বাতাস খোলা জানালা দিয়ে ফুরফুর করে ঢুকছে। হঠাৎই একটা মশার কামড়ে ঘুম ভাঙল ব্রিজেশের। ব্রিজেশ উঠে বসতেই স্ত্রী কাঞ্চনা নিদ্রা গর্ভের অন্তর্মুখ থেকে চোখ মেলে জড়ানো কণ্ঠে প্রশ্ন করল, কি গো, উঠে বসলে কেন? দেখছো না খোলা জানলা দিয়ে কত মশা ঢুকেছে। শোয়ার আগেই বলেছিলাম জানলাটা বন্ধ করে শো, কিন্তু তুমি। ব্রিজেশ কথাগুলো সম্পূর্ণ করতে পারল না। হঠাৎই থমকে গেল সে। ওই অন্ধকারেও ব্রিজেশের চোখ দুটো কেমন জ্বলে উঠল। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে ডান হাতের তর্জনী মেলে ধরল ঘরের পশ্চিম কোণে রাখা উডেন বুকশেলফটার দিকে। কাঞ্চনা, ওটা ওটা কি কাঞ্চনা? ঘুম চোখ মেলে উঠে বসল কাঞ্চনা। স্বামীর এরূপ চঞ্চল ও ব্যাকুল কণ্ঠস্বরে সেও খানিক চমকেছে। কোথায় কি ব্রিজু? ওই তো দেখতে পাও না? আরে ওই তো দেখতে পাচ্ছ না নাকি? বুকশেলফের দিকে চেয়ে দেখো। ওটা কি? কাঞ্চনা ঘাড় ফেরাতেই ওর ভ্রু দুটো কুঁচকে গেল। মুখে ফুটে উঠল ভয়ের রেখা। মুখ থেকে অজান্তেই বলে উঠল, ও মা গো, ওটা কি? নমস্কার। লোককথা পরিচালিত বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক অগ্নিদের কলমে চিরপরিচিত জাপানের এক বৌদ্ধ দেবীর গল্প, বেনজাই তেনের মূর্তি। ইতিমধ্যে লেখকের গল্প অডিও স্টোরি হিসেবে আমাদের লোককথা ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। তবে বঙ্গ সাসপেন্স চ্যানেলে এটি ওনার প্রথম গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, বেনজাই তেনের মূর্তি। গত 3 দিন আগে জাপান থেকে ফিরেছে ব্রিজেশ ও কাঞ্চনা। বিয়ের পর এটাই ছিল ওদের হানিমুন ট্রিপ। 10 দিনের ট্যুরে জাপানের কত মন্দির, স্থাপত্য শিল্প, ইতিহাসে সমৃদ্ধ স্থান ঘুরে বেরিয়েছে তারা। এমনকি এক প্রসিদ্ধ ভৌতিক বাড়িতেও তারা রাত কাটিয়েছিল। যদিও ভূতের সাক্ষাৎ দর্শন তারা পায়নি, তবে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল ইন্ডিয়া ফেরার আগের দিন। ব্রিজেশের হোটেল থেকে জাপানি দেবী বেনজাই তেনের মন্দিরের দূরত্ব খুব একটা ছিল না। তাই সনাতন ধর্মের বিদ্যার দেবী সরস্বতীর এক স্বরূপ, জাপানের জল, সঙ্গীত, প্রেম, সম্পদ এবং সৌভাগ্যের দেবী বেনজাই তেনের দর্শন না করে দেশে ফিরে আসাটা যাত্রার পূর্ণতা হরণ করে। অবশ্য বেনজাই তেন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান কিংবা দেবীর নাম সম্পর্কে ব্রিজেশ ও তার স্ত্রীর কোনো ধারণাই ছিল না। প্রাতরা সেরে দুজনে হাঁটতে বেরিয়েছিল এদিক ওদিক। ইনোকাশির পার্কের ঠিক সামনে আসতেই একটা সুন্দর জাপানি মন্দির চোখে পড়ে তাদের। কাছে যেতেই এক জাপানি ভদ্রলোক ব্রিজেশের কাছে এগিয়ে এসে জাপানি ভাষায় প্রশ্ন ছুড়লেন, ইন্দোই তো দেশুকা? ব্রিজেশ খানিক চমকে উঠল। জাপানে আসার আগে জাপানি ভাষা সম্পর্কে বিস্তর খুঁটিয়ে পড়াশুনো করেছে, বড় বড় ডিকশনারির শব্দ পর্যবেক্ষণ করেছে, ইউটিউব ভিডিও থেকে শুরু করে গুগল ট্রান্সলেট রীতিমতো প্রত্যেকটা শব্দের অনুবাদ করেছে। কিন্তু দুঃখের বিষয়, ওই বৃদ্ধের প্রশ্ন ঠিকমতো বুঝতে পারলেও জাপানি ভাষা বলার মতো ক্ষমতা সে লাভ করতে পারেনি। বৃদ্ধের প্রশ্ন শুনে কাঞ্চনা খানিক ভ্রু উঁচিয়ে ব্রিজেশের দিকে চাইল। ইয়েস, উই আর ইন্ডিয়ান। কতবা গাড়ি গাই দেখি নাই বাইনি ওয়া সাকুগা সুকিমা শুনতে ও আজিন কুদাসাই তাছিয়া গারু কারেনি দেন ওয়া। ভদ্রলোক থামতেই ব্রিজেশের মুখ শুকিয়ে এলো। ছোটখাটো জাপানি ভাষার অনুবাদ সে শিখেছে,
কিন্তু এত বড় বাক্যের অর্থানুবাদ করার সাধ্যই ব্রিজেশের নেই। ভদ্রলোকের এই প্রশ্ন শুনে উত্তর সন্ধিৎসু দৃষ্টিতে ব্রিজেশ খালি বৃদ্ধের মুখের দিকে চেয়ে রইল। ব্রিজেশের সেই চাহনি দেখে ভদ্রলোক বোধ করি ব্রিজেশের অবস্থা বুঝলেন। তারিন কখনই কিটে কুদাসাই। বৃদ্ধ এটুকু বলে সামান্য চিৎকার করে কাউকে ডাকলেন, আর তার সাথে সাথে এক মধ্যবয়স্ক ব্যক্তি হাজির হলেন। তারপর বৃদ্ধ ও সেই মধ্যবয়স্ক ব্যক্তির মধ্যে জাপানি ভাষায় খানিক কথাবার্তা চলল। সব শেষে মধ্যবয়স্ক ভদ্রলোক স্পষ্ট বাংলায় ব্রিজেশ ও কাঞ্চনার দিকে চেয়ে বললেন, আপনারা নিশ্চয়ই ঋষিকাওয়া আঙ্কেলের কথা বুঝতে পারেননি, তাই না? আমার নাম তারিন রয়, খাঁটি বাঙালি। ঋষিকাওয়া আঙ্কেল কিন্তু আপনাদের পোশাক দেখেই বুঝতে পেরেছেন যে আপনারা বাঙালি, তাই উনি আমায় ডেকে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ও আচ্ছা, আমি ব্রিজেশ তালুকদার, আর ইনি আমার স্ত্রী কাঞ্চনা। জাপান এসেছি আজ 9 দিন হলো, আগামীকাল রাতেই ফ্লাইট। ও, তা সমস্ত সাইট সিন কমপ্লিট? টোকিওর কোচিজোজিতে আইসেয়া, 3 ফর্ট শপিং, হারমোনিকা একোচো, ঘিবলি মিউজিয়াম, কপিস কিচিজোজি আর এই বেঞ্জাইতেনের মন্দির ফেমাস জায়গাগুলোর মধ্যে অন্যতম। নিশ্চয়ই ঘুরেছেন? হ্যাঁ, সবই ঘুরেছি, কিন্তু বেঞ্জাইতেনের মন্দির ঘোরা হয়ে ওঠেনি। ব্রেকফাস্ট সেরে একটু এদিক ওদিক বেরিয়েছিলাম, তারপর হাঁটতে হাঁটতে এই পার্কের মন্দিরটা চোখে পড়ল। দেখলাম এটি বেঞ্জাইতেনের মন্দির। তবে এই মন্দির সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম, এমনকি এটা যে মন্দির তাই জানতাম না। আচ্ছা, এর ভেতর কার মূর্তি আছে বলতে পারবেন? হ্যাঁ, এই মন্দিরের ভিতর বেঞ্জাইতেনের বিগ্রহ রয়েছে। আমাদের সনাতন ধর্মের মতো এই জাপানে শিন্ডোয়জম ধর্ম আছে, যে ধর্মের দেবী বেঞ্জাইতেন। ইনি খুব জাগ্রত, তবে এই দেবীর পূজার্চনায় নানা রকমের নিয়ম বিধি রয়েছে। সেই নিয়মে বিঘ্ন ঘটলে মৃত্যু নিশ্চিত। তাই আপনাদের আগে থেকে সতর্ক করে দিলাম, বিশেষ করে এই দেবীর কোনো রকম মূর্তি কিনে ইন্ডিয়ায় নিয়ে যাবেন না। কেন এরকম কেন? কারণ নিশ্চয়ই আছে, কিন্তু সেসবের ব্যাখ্যা আমি দিতে পারবো না। অনেক রকম কাণ্ড ঘটতে পারে, এবং আমি নিশ্চিত সেই কাণ্ড কোনো দিক থেকেই শুভ হবে না। আর আপনারা আমার দেশের লোক, আমার বাংলার লোক আপনারা, তাই আপনাদের কোনো ক্ষতি হোক এটা আমি চাইবো না নিশ্চয়ই। এটুকু বলে ভদ্রলোক একটু থামলেন। তারপর পকেট থেকে পার্স বের করে একটা কার্ড ব্রিজেশের হাতে ধরিয়ে দিয়ে পার্কের ভিতরের দিকে চলে গেলেন। ব্রিজেশ ও কাঞ্চনা মোবাইল বের করে মন্দিরটার 2-4টে ছবি তুলে নিল। তারপর একটা ছোট্ট গুহার ভিতর ঢুকে 9-10 পা হেঁটে হাজির হলো মন্দিরের একেবারে সামনে। মোবাইল কাউন্টারে মোবাইল আর জুতো জমা রেখে পা রাখলো মন্দিরের ভিতর। মন্দিরের ভিতর ছোট ছোট ঘরের টিনের চালা দিয়ে তৈরি মন্দির। সেই মন্দিরগুলোর ভিতর অবশ্য কোনো মূর্তি নেই, আছে একটা করে আয়না। সেন্টোইজম ধর্মে মন্দিরে আয়নার প্রচলন জাপানের প্রায় প্রত্যেক মন্দিরেই দেখা যায়। সেন্টোইজম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কোনো মন্দিরে প্রবেশের মুহূর্তে দেবদেবীদের দর্শন করার আগে নিজের মন পবিত্র করার প্রয়োজন, নচেত ঈশ্বরের দর্শনে কোনো লাভ নেই। খানিকটা এগোতেই এক কোণে একটা পাথরের দিকে নজর পড়ল ব্রিজেশের। কাছে যেতে তারা দেখল সেই পাথরে খোদাই করা বেঞ্জাইতেনের একটা অস্পষ্ট ছবি, আর তার ঠিক সামনেই একটা বড় মন্দিরের প্রবেশপথ। সেই প্রবেশপথে পা রাখল ব্রিজেশ, পিছু নিল কাঞ্চনা। ধবধবে সাদা দালানের ঠিক শেষ মুহূর্তে কাঁচ দিয়ে ঢাকা একটা এয়ার কন্ডিশন ঘর। সেই ঘরেই রাখা আছে একটা বিগ্রহ, পদ্মের উপর বসে থাকা এক নারী, যার হাতে রয়েছে বিওয়া, যার স্বরূপ অনেকটা শরদের মতো, যা জাপানের একটি প্রাচীন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। বাহন হিসেবে রয়েছে সর্প, যেটা জড়িয়ে আছে দেবীর গলায়। সনাতন ধর্মের পৌরাণিক কাহিনী ঘাটলে জানা যায়
দেবী সরস্বতী বৃত্তাসুরকে বধ করেছিলেন। আর ঋগ্বেদের বর্ণনা অনুযায়ী এই বৃত্তাসুরের অপর নাম ওহি বা সর্প। খ্রিস্টীয় ২য় শতক থেকে ৫ম শতকের মধ্যবর্তী সময়ে ভারত থেকে বৌদ্ধ ধর্মের মহিমা প্রসারিত হয় চীন জাপানের বহু অংশে। এর আগে এই জায়গাগুলোতে হিন্দু দেবদেবীর সঙ্গে মিল থাকা তিব্বতী দেবদেবীদের আরাধনা হতো। ফলে মনে করা হয় হিন্দু দেবী সরস্বতীর সঙ্গে তিব্বতী ধর্ম সংস্কৃতি অনুযায়ী আরাধ্যা দেবী বেঞ্জাইতেনের অনেক মিল রয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় একসময় প্রশান্ত মহাসাগরের ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল চম্পা রাজ্য, যেখানে হিন্দু রাজাদের ব্যাপক প্রভাব প্রতিপত্তি ছিল। চম্পা রাজাদের মাধ্যমেই হিন্দু ধর্ম পৌঁছে যায় জাপানে। সেই সময় থেকেই দেবী সরস্বতী ছাড়াও মহাদেব, ইন্দ্র, ব্রহ্মা, গণেশ, লক্ষ্মী সহ নানা হিন্দু দেবদেবী সেখানকার স্থানীয় নাম আর লোকসংস্কৃতির সঙ্গে মিল থাকা পোশাক, চেহারা, অস্ত্র, যন্ত্র আর বাহনে পূজিত হয়ে আসছেন। তবে অধিকাংশ ইতিহাস, বেদ, পুরাণের ব্যাখ্যা কাহিনী থেকে জন্মানো বিশ্বাস হিন্দু দেবী সরস্বতীর সঙ্গে জাপানের বেঞ্জাইতেনের সাদৃশ্যের পিছনে চম্পা রাজাদের প্রভাবকে অনেকাংশেই মেনে নিয়েছেন। জাপানে প্রায় ১০০টিরও বেশি মন্দিরে বেঞ্জাইতেন দেবী প্রতিষ্ঠিত। জাপানের সাগামি উপসাগরের এনোসিম্মা দ্বীপ, বিওয়া হ্রদের কাছে চিকুন দ্বীপ এবং শ্বেত অন্তর্দেশীয় সাগরের ইৎসুকুশিমা দ্বীপের মন্দিরগুলোতে সাড়ম্বরে বেঞ্জাইতেনের আরাধনা করা হয়। কিন্তু এই দেবীর পুজোয় কিন্তু মন্ত্র, পূজাপাঠ, হোমযজ্ঞের প্রচলন রয়েছে। কয়েক হাজার বছরের প্রাচীন সংস্কৃতি মেনে রীতিমতো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে আগুনে ঘৃতাহুতি দিয়ে হোম করে দেবীর আরাধনা করা হয়। নিয়ম ভঙ্গ হলে বিপদ আসন্ন। ব্রিজেশ ও কাঞ্চনা এক দৃষ্টি দিয়ে বিগ্রহ পর্যবেক্ষণ করল। অতঃপর জাপানি স্টাইলে হাঁটু মুড়ে বসে প্রণাম সেরে উঠে দাঁড়ালো তারা। তারপর যথারীতি প্রণাম সেরে ফিরতি পথ ধরে একটি গুহায় পা রাখতেই তাদের নজর গেল কতগুলো ছোট ছোট ইঞ্চি ২ সাইজের বেঞ্জাইতেনের মূর্তির দিকে। মাটির মূর্তি, প্রতিটা মূর্তির সামনে প্রজ্বলিত প্রদীপের শিখা দুলে দুলে উঠছে। মৃদু শীতল বাতাস বয়ে বেড়াচ্ছে চারিদিকে, আর নাকে আসছে সুমিষ্ট ধূপের গন্ধ। ব্রিজেশ হাঁটু মুড়ে বসে সেই মূর্তিগুলো পর্যবেক্ষণ করতে যাবে এমন সময় তারা দেখল এক জাপানি দম্পতি একটি মূর্তি হাতে করে এগিয়ে চলেছে প্রধান বিগ্রহের দিকে। নিয়ম মতো হাঁটু মুড়ে প্রণাম সেরে কয়েক মিনিটের মুহূর্তে তারা এগিয়ে গেল ব্রিজেশ ও কাঞ্চনার দিকে। তারপর গুহার একটা ফাঁকা স্থানে সেই ২ ইঞ্চি মূর্তিটাকে বসিয়ে দিয়ে তার ঠিক সামনে প্রদীপ জ্বালিয়ে তারা প্রস্থান করল। ব্রিজেশ বুঝল এটা এই দেবীরই পূজার কোনো অংশ। আমরা ঠিক যেমন পূজার শেষে মানসিক করি, ঠিক সেই রকম সিন্টোইজম ধর্মে হয়তো এটাই নিয়ম। পূজারীতি শেষে কোনো মূর্তিকে বাড়ি বয়ে নিয়ে যাওয়া হয়তো অশুভ। কিন্তু কাঞ্চনা এত কিছু বোঝে না। সে ভাবল তার ঘরেও যদি বেঞ্জাইতেনের একটা ছোট মূর্তি থাকে তাহলে তো মন্দ হবে না, বরং সেটা হবে একটা আকর্ষণীয় ব্যাপার। ঘরের সিংহাসনে কিংবা বুকশেলফে এই মূর্তি রাখলে লোকে দেখবে, প্রশ্ন করবে, আর সেই সুযোগে বুক ফুলিয়ে গর্বিত কণ্ঠে বলা যাবে এই মূর্তি জাপানের সিন্টোইজম ধর্মের এক দেবীর মূর্তি, যার আদি স্বরূপ আমাদের দেবী সরস্বতীর মতো। কাঞ্চনার দেরি করল না। গুহার এক কোণে রাখা একটা নিখুঁত ইঞ্চি ২ বেঞ্জাইতেনের মূর্তি হাতে তুলে নিয়ে গুহার বাইরের দিকে হাঁটা লাগালো। বেচারা ব্রিজেশ কিছু বলার আগেই স্ত্রীর পিছন পিছন হাঁটা ধরল। ও মা গো, ওটা কি? বুকশেলফের দিকে ঘাড় ফেরাতেই মুখ শুকিয়ে এলো কাঞ্চনার। মুখে ফুটে উঠল ভয়ের রেখা। অন্ধকার ঘরের এক কোণে টিমটিমিয়ে জ্বলতে থাকা মৃদু কালচে হলুদ বাল্বটা একবার চিরচির করে উঠল।
আর তার সাথে সাথেই ঘড়ির কাঁটার টিকটিক শব্দের সাথে মিশল হিস হিস শব্দ। ভয়ে সিটিয়ে এলো তালুকদার দম্পতি। তারপর ক্ষণিকের মুহূর্তে যে ঘটনা ঘটল তাতে বিস্ময় আর ভয়ে কাঞ্চনার মুখ থেকে বেরিয়ে এলো এক আর্ত চিৎকার, যার স্বরূপের সাক্ষী থেকে ব্রিজেশও গঙিয়ে উঠে দেওয়ালে সিটিয়ে গেল। অস্পষ্ট দৃষ্টি দিয়ে তারা দেখল বুকশেলফের উপর থেকে একটা সাপ ফনা তুলে চেয়ে আছে তাদেরই দিকে, আর সেই সাপের ঠিক পাশেই রাখা আছে সেই ছোট্ট 2 ইঞ্চির মূর্তি। ঘরের আবছা আলো ভয়ঙ্কর ছায়া ফেলে আসন্ন সর্বনাশের অনুভূতিটাকে কেমন যেন বাড়িয়ে দিল। ব্রিজেশ ও কাঞ্চনা ভাবল তারা হয়তো একসাথে কোনো স্বপ্ন দেখছে, যে দুঃস্বপ্ন থেকে বাঁচতে হলে তাদের এক্ষুনি বাস্তব জীবনে ফিরতে হবে। ব্রিজেশ ও কাঞ্চনা একে অপরের হাত ধরে চিমটি কাটল, কিন্তু সেই চিমটির অল্প ব্যথায় তারা বুঝল যে তারা কোনো দুঃস্বপ্নের শিকার হয়নি। এতক্ষণ তারা বাস্তব জগতের বাস্তব ঘটনারই সাক্ষী ছিল মাত্র। ব্রিজেশ ও কাঞ্চনা জানত এই মুহূর্তে নড়ে যাওয়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা, অর্থাৎ নার্ভাস সিস্টেমকে যথাসাধ্য সজাগ রেখে নিজেদের জাগিয়ে রাখতে পারলে তবেই তারা এই মুহূর্তে বেঁচে ফিরতে পারবে। কিন্তু বিধাতা বোধ করি তালুকদার দম্পতির জন্য মাত্র 5 মিনিট তুলে রেখেছিলেন। মিনিট 5 শেষ হতেই দূরতে থাকা সাপের মুখ থেকে ক্রমাগত নির্গত হিস হিস শব্দ ব্রিজেশ ও কাঞ্চনার নার্ভাস সিস্টেমকে দুর্বল করে তুলল। বিছানার ধারে ভয়ে কুঁকড়ে যাওয়া কাঞ্চনা একবার নড়ে উঠতেই সাপটা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল কাঞ্চনার উপর। তারপর দ্রুত গতিতে কাঞ্চনার ঘাড়ে বসিয়ে দিল 2 ধারালো বিষদন্ত। কাঞ্চনা ভয়ে আতঙ্কে ও যন্ত্রণায় কাতরে ওঠে। 2 হাতের মুঠোয় সাপের মুখ ধরে ছুঁড়ে ফেলল ঘরের এক কোণে। তারপর একবার শিউরে উঠে কুঁকড়ে গেল ব্রিজেশের ঠিক সামনে। নিমেষের এই অতর্কিত হামলা ও কাণ্ড দেখে ব্রিজেশ বিস্ময়ে চোখ কচলাল। ভেজা 2 চোখ বেয়ে জল স্পর্শ করছে তার গাল, কণ্ঠনালী শুকিয়ে আসে। ব্রিজেশ সহজাতভাবে কাঞ্চনাকে ওই মুহূর্তে একপাশে ঠেলে দেয়, তাকে প্রাণঘাতী ধর্মঘট থেকে রক্ষা করার জন্যে। কিন্তু সাপের বিষাক্ত কামড় তার ত্বকে বিদ্ধ হওয়ার সাথে সাথে তার শিরায় যন্ত্রণার ঢেউ বয়ে যায়। কাঞ্চনা, এক প্রকার বেদনাদায়ক এক মুহূর্তে যখন তাদের দৃষ্টি অন্ধকারে ছেয়ে গেল, ঠিক তখনই ব্রিজেশ এবং কাঞ্চনা একে অপরকে আঁকড়ে ধরার প্রাণপণ চেষ্টা করল তাদের ভালোবাসা যাতে নশ্বর রাজ্যকে অতিক্রম করতে না পারে। কিন্তু যখন তাদের চেতনা বিস্মরণে ম্লান হওয়ার উপক্রম হলো, তখন তারা ক্রমশ বুঝতে পারল যে তাদের ভাগ্যের সুতো ছেঁড়ার পথে, এবং তারা জীবন ও মৃত্যুর শাশ্বত চক্রে চিরকালের জন্য আবদ্ধ থাকতে চলেছে। কাঞ্চনা, তুমি ঠিক আছো? কাঞ্চনা, 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 উত্তর দাও। কাঞ্চনা, সাড়া দাও, ঠিক আছো? ব্রিজেশ কাঞ্চনাকে জড়িয়ে ধরল, কিন্তু কাঞ্চনা ততক্ষণে ঝিমিয়ে পড়েছে। মুখ থেকে বেরোচ্ছে গ্যাঁজলা। শূন্য 2 দৃষ্টি মিলে ধরা আছে ব্রিজেশের দিকে। নারী নেই, স্পন্দন নেই, দেহের তাপ নেই, কেমন যেন নিমেষে নীল হয়ে এলো পুরো শরীর। ব্রিজেশ বুঝল সব শেষ। কোল থেকে কাঞ্চনার মাথা নামিয়ে বালিশে এলিয়ে দিল ব্রিজেশ। তারপর খাট থেকে নেমে টিউবের জোরালো আলোটা জ্বালাতেই সে দেখল বুকশেলফের উপর সেই বেঞ্জাইতেনের মূর্তিটি যথাস্থানে রাখা আছে, কিন্তু এই ঘরের কোথাও কোনো সাপের অস্তিত্বটুকু নেই। ব্রিজেশের চোখে ফুটে উঠল এক রাশ ভয়। সে বুঝল এতক্ষণে সে যে ঘটনার সাক্ষী হয়ে থেকেছে সেসব কোনো না কোনো মায়ার জাল, নচেত এই সাপের অস্তিত্ব মিথ্যে হতে পারে না। মূর্তির দিকে আবার তাকালো ব্রিজেশ। এক পা করে এগিয়ে গেল সেদিকে। তারপর এক হাতে উঁচিয়ে ধরল সেই 2 ইঞ্চির মূর্তিটি। এত জীবন্ত মূর্তি আগে সে কখনো দেখেনি। পদ্মের উপর বিরাজমান এই দেবীর 2 চোখের রং নীল, মুখে এক অদ্ভুত কোমল হাসি, পরনে ধূসর
সর্ষে এবং লাল রঙের পোশাক, গলায় রূপোর রঙে মোড়া হার, 2 হাতে বিওয়া। ব্রিজেশ মূর্তিটিকে যথাস্থানে নামিয়ে রাখল। প্রায় 1 মাস কেটে গেছে। কাঞ্চনার দেহ সৎকার থেকে শুরু করে শ্রাদ্ধানুষ্ঠান পর্যন্ত ব্রিজেশ মূর্তিটাকে ওই বুকশেলফের উপরেই সজ্জিত রাখে। ওই ঘটনার ঠিক পরদিন থেকে আবার সব স্বাভাবিক হয়ে যায়। পোস্টমর্টমে মৃত্যুর কারণ হিসেবে ফরেনসিক ডক্টরেরা সাপের কামড়কেই চিহ্নিত করেন। কিন্তু বদ্ধ ওই ঘরে কোত্থেকে সাপ এলো এবং দংশনের মুহূর্তেই শেষে কোথায় বা গা ঢাকা দিল, এর কোনো সঠিক যুক্তি ব্রিজেশ বা পুলিশ কেউই পায়নি। এক কঠিন অপরাধবোধ এবং শোকে আতঙ্কিত ব্রিজেশ তার স্ত্রীর অকাল মৃত্যুর যন্ত্রণাদায়ক বাস্তবতার সাথে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। বেনজাইতেনের মূর্তিটি যা একসময় মুগ্ধতা এবং কৌতূহলের প্রতীক হিসেবে ছিল, সেই মূর্তি এখন ব্রিজেশের জীবনের প্রাপ্ত সতর্কতাগুলোকে উপেক্ষা করার পরিণতিগুলোর একটি ভয়ঙ্কর অনুস্মারক হিসেবে দাঁড়িয়ে থাকে। কাঞ্চনার এক সময়ের প্রাণবন্ত এবং দুঃসাহসিক চেতনাগুলো ম্লান হওয়ার পথে অগ্রসর হয়। শুধুমাত্র রয়ে যায় ক্ষণস্থায়ী আনন্দের মুহূর্তের স্মৃতিটুকু। সেই দুর্ভাগ্যজনক রাতের উন্মোচিত ঘটনাগুলো ব্রিজেশকে চিরতরে তাড়িত করে। কাঞ্চনার মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে ব্রিজেশের পৃথিবী অপরিবর্তনীয়ভাবে ভেঙে পড়ে। অসীম হতাশা ও দুঃখের গভীরতায় সে ডুবে যায়। আতঙ্কিত ব্রিজেশ প্রতি রাতে সেই দুর্ভাগ্যজনক রাতের ভয়াবহ ঘটনাগুলোকে স্বপ্নের আকারে দেখতে পায়, আর স্বপ্নের অন্তরালে কেবলই ভাবতে থাকে, যদি জাপানে তারিন রয়ের দেওয়া সতর্কতাগুলো সে মেনে চলত, তবে হয়তো তাকে স্ত্রীহারা হতে হতো না। কিন্তু ব্রিজেশ তার স্বপ্নে শুধু ওই সাপ এবং ওই 2 ইঞ্চি মূর্তির হিমশীতল উপস্থিতির মুখোমুখি হয়নি। 1 বছর পর কাঞ্চনার বাৎসরিক কাজ মিটলে তার বাড়ির সীমানার মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে, যে ঘটনাগুলো তাকে ভয় এবং অনিশ্চয়তায় মানসিকভাবে পঙ্গু করে দেয়। এই তো সেদিনের কথা, মার্চ 2022। তখন মাঝরাত। ব্রিজেশ সবে নিদ্রামগ্ন হয়েছে। ঘুম চোখে কোনো অন্তহীন নৈশরাজ্যের সুখ স্বপ্নে সবে ডুব দিয়েছিল বোধহয়। ঠিক সেই মুহূর্তে করিডরে খোলা জানলা দিয়ে শীতল বাতাস হু হু করে প্রবেশ করতে লাগল। মার্চের মাঝামাঝিতে এই প্রকার শীতল বাতাসের অনাহুত আগমন ব্রিজেশকে স্বপ্নের দুনিয়া থেকে বাস্তব জগতে আছাড় খাইয়ে ফেলল। আর সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে কিছু দুর্বোধ্য শব্দ ফিসফিসিয়ে প্রতিধ্বনিত হতে শুরু করল। ব্রিজেশ প্রথমটা ভ্রম ভেবে পাশ ফিরে আবার শুয়ে পড়ল, কিন্তু সেই অজ্ঞেয় শব্দগুলোর ক্রমাগত ফিসফিসিয়ে ধেয়ে আসাটা আর যাই হোক ভ্রম হতে পারে না। ব্রিজেশ উঠে বসল, তারপর খোলা জানালায় মুখ রাখল, কিন্তু অন্ধকারে কিছুই চোখে পড়ল না তার। শেষে যখন কান পাতল, তখন সে বুঝতে পারল সেই ফিসফিসানি শব্দগুলো আসলে জাপানি ভাষার সংস্করণ। কিন্তু সেগুলো স্পষ্ট নয়। ব্রিজেশের ঘরে রাতে এখন হলদে ডিম লাইট জ্বলে। ঘর পুরো অন্ধকার করে সে এখন আর শুতে পারে না। কেমন যেন ভয় ঢুকে গেছে মনের মধ্যে। তককে তককে থাকে সর্বক্ষণ। সামান্য আলপিন পড়লেও ঘুম ভেঙে যায় তার। প্রায় 1 মিনিট একইভাবে যাওয়ার পর ব্রিজেশ হঠাৎ চমকে উঠল। সে দেখল করিডরের উত্তর দেওয়ালে একটা ছায়া দেয়াল বরাবর সরে গেল। ব্রিজেশ প্রথমটা ভাবল কোনো গাছের ছায়া হবে বোধহয়, কিন্তু পরক্ষণেই ভুলটা ভেঙে গেল সেই ঘটনার পুনরাবৃত্তিতে। ওই সবে শুরু। কাঞ্চনার মৃত্যুর ঠিক 1 বছর পর থেকেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে প্রতি রাত্রে।
প্রথমে কানে আসে ফিসফিসিয়ে বলা কিছু দুর্বোধ্য জাপানি শব্দ, এবং করিডরের উত্তর দেওয়ালে এক অজ্ঞাত ছায়ামূর্তির অস্বাভাবিক নরণচরণ। এপ্রিলের শেষ, 2022। ব্রিজেশের শরীর ভেঙেছে, ঠিক করে কথা বলতেও পারে না এখন। নিদ্রাহীনতায় ভুগে ভুগে শরীরের নানান রোগের বাস। একবেলা কোনো রকমে রান্না করে দুমুঠো খায়, তারপর সন্ধে হলে 4টে ছাত্রকে পড়িয়ে রাতে 2টো মুড়ি খেয়ে শুয়ে পড়ে। গত 1 মাসে দৈনন্দিন এই নিত্যকর্মশৈলী ব্রিজেশকে প্রায় মৃত্যুমুখে নিয়ে চলেছে। ব্রিজেশের সহকর্মী সৈকত এক সন্ধ্যেতে ব্রিজেশের বাড়ি এলো ব্রিজেশের খবর নিতে। এদিক ওদিকের কথাবার্তা চলতে চলতে সেই বীভৎস রাতের ঘটনা ব্রিজেশের মুখ থেকে শুনে চুকচুক শব্দ করে বলল, কেন যে ওই মূর্তিটাকে বাড়িতে রেখে দিয়েছো কে জানে। আরে মূর্তিটাকে তো কোনো একটা মন্দিরে রেখে আসতে পারতে। তোমার কি মনে হয় সৈকত আমি সে চেষ্টা করিনি? কত হিন্দু মন্দির ওই মূর্তি রেখে আসার কথা ভেবেছি, কিন্তু কোনো পুরোহিত সে মূর্তি গ্রহণ করতেই রাজি নয়। ওদের একটাই বক্তব্য, এই মূর্তি হিন্দু শাস্ত্রে উল্লেখিত নেই। এই মূর্তি দেবী সরস্বতীর আদলে হলেও এই দেবী হিন্দু দেবী সরস্বতী নন। জাপানের দেবী বেনজাইতেনের এই মূর্তি জাপানের কোনো বৌদ্ধ মন্দিরেই রেখে আসতে হবে। ও, তাহলে তো ল্যাটা চুকেই গেল। কলকাতায় তো বৌদ্ধ মন্দির আছেই, বিদ্যাসাগর সরণি কিংবা মতিঝিলের বিদর্শন শিক্ষা কেন্দ্র। ওই দুটোর মধ্যে একটাতে রেখে এলেই তো হয়। তুমি কি ভাবছো আমি সেটাও ট্রাই করিনি? তোমার কথা অনুযায়ী ওই 2 মন্দির বাদ দিয়ে ঢাকুরিয়া, গড়িয়া পার্ক, আদর্শনগর, এমনকি চায়না মন্দিরে ওই মূর্তি গচিয়ে দিতে গিয়েছি, কিন্তু না, ওখানেও সেই এক কথা, এই দেবীর মূর্তি অন্য কোনো মন্দির বা অন্য কোনো স্থানে রেখে আসা এক কথায় পাপ বলে বিবেচিত হয়। পাপ। বুঝলাম। তাহলে ব্রিজেশদা এখন উপায়? উপায় তো একটাই, এই মূর্তিটার একটা হিললে করা। এতদিন করিনি ভয়, মৃত্যু ভয়, কিন্তু এখন আর কিছুতে ভয় নেই। মাথা ভর্তি চুল নেই, গালে দাড়ি নেই, চোখে ঠিক মতো দেখতেও পাই না ছানির কারণে, জল কাটে, মাইগ্রেনের যন্ত্রণায় মাথা চেপে ধরে বসে থাকতে হয়, ওষুধে কোনো কাজ হয় না, কথা বলতে কষ্ট হয়। জানি না আর কথা বলতে পারবো কিনা, তো আমাকে এই রিস্ক নিতেই হবে সৈকত। ওই মূর্তির একটা হিললে আমায় করতেই হবে, করতেই হবে। এক সপ্তাহ পর, মে 2022। প্রায় মাথার উপর সূর্য। বারবেলায় বাড়ির কুয়োতলার দিকটায় স্নান করার জন্য উপস্থিত হলো ব্রিজেশ। হাতে বেনজাইতেনের মূর্তি, দেহের নিম্নদেশে গামছা, নগ্ন ঊর্ধ্বদেশ ও 2 পায়ের উপর ভর দিয়ে কঙ্কালসার দেহটাকে কোনো রকমে বয়ে নিয়ে এসেছে সে। এই একদিনের মধ্যেই বাকশক্তি চিরকালের জন্য হারিয়েছে। স্ট্রেপ্টোকোকাল ফ্যারিঞ্জাইটিসে আলজিভটা কেটে বাদ দিতে হয়েছে তার। সৈকত যেদিন এলো তার ঠিক পরের দিনই গলায় অসহ্য জ্বালা শুরু হয় ব্রিজেশের। ঢোক গিললে সেই যন্ত্রণা তীব্র রূপ ধারণ করে। তীব্র থেকে তীব্রতর সেই যন্ত্রণায় ব্রিজেশ ইএনটি ডক্টর ঘোষালের চেম্বারে দৌড় দেয়। ডক্টর ঘোষাল ব্রিজেশের গলা প্রথম দর্শনেই অস্ত্রোপচারের নির্দেশ দেন, অর্থাৎ ব্রিজেশের আলজিভের ইনফেকশনের কারণে কোনো ওষুধই আর কাজ করবে না। এমনকি রে দিয়েও এই রোগের প্রতিকার করা সম্ভব নয়। সুতরাং নিরাময়ের একটাই উপায়, আলজিভ কেটে বাদ দিয়ে দেওয়া। হয়তো এটাই বেনজাইতেনের সাপ। বেনজাইতেনের মূর্তির হিল্লে করার যে ইচ্ছে বাক্য গত রাতে মুখ দিয়ে বেরিয়েছিল,
সেই মুখের বাকশক্তি হয়তো দেবী সরস্বতীর স্বরূপ বেঞ্জাইতেন স্বয়ং ফিরিয়ে নিয়েছেন। গত পরশু হাসপাতাল থেকে ফিরেছে ব্রিজেশ। আজ শরীরটা নাড়াতে পারছে না, কিন্তু গলা দিয়ে যে খাবার নামে না, আর তরল জাতীয় খাবার কিংবা জলটাও গিলতে পারে না সে। ব্রিজেশ কুয়োতলায় প্রায় 70 বছর পুরনো কুয়োর সামনে এসে দাঁড়ালো। তারপর কুয়োর ঠিক পিছনের মাটি খুঁড়তে লাগলো। 5 মিনিট খোঁড়ার পর মূর্তিটাকে সেই গর্তে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে ধপ করে বসে পড়ল ব্রিজেশ। আর ওর উঠে বসার ক্ষমতা নেই। মাথা ঘুরছে, শরীর ঘামছে, বুকের মধ্যে ধুকপুক শব্দ ক্রমাগত বেড়ে চলেছে। গলার কাছে কাটা আলজিভের জ্বালা যন্ত্রণার বেগটাও বাড়ছে ক্রমাগত। তবে কি এখানে সংজ্ঞাহীন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে সে? এইসবই ভাবতে ভাবতে হঠাৎ কানের পর্দা ভেদ করে ভেসে এলো হিস হিস শব্দ। ব্রিজেশ 2 চোখের অস্পষ্ট দৃষ্টিতে যা দেখল, তাতে সে বুঝল মৃত্যু ওর সম্মুখে উপস্থিত। এখান থেকে আর পালানো সম্ভব নয়। যে ভুল তার স্ত্রী কাঞ্চনার হাত দিয়ে হয়েছিল, সেই ভুলের খেসারত যে তাকেই দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ব্রিজেশ আর বসে থাকতে পারছে না। ওর চোখের সামনে ফনা উঁচিয়ে বসে আছে একটা বিষধর সাপ, আর সেই সাপের ঠিক পিছনে ফুটে উঠেছে একটা অস্পষ্ট অবয়ব। দৈবিক আলোয় ভরে উঠেছে চারিদিক, আর প্রতি মুহূর্তে সেই অবয়বের আকৃতি ক্রমাগত বেড়ে চলেছে। ক্ষণিকের দূরত্বে যখন সেই অবয়বের আকৃতি বৃহদাকার রূপ নিয়ে থামল, তখন ব্রিজেশ দেখল সেই অবয়বের অস্পষ্ট রূপ ক্রমাগত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। তখন ব্রিজেশের আবছা দৃষ্টি সেই অবয়বের রূপ পূর্ণরূপে প্রত্যক্ষ করতে সক্ষম হলো। তখন সে দেখল সেই অবয়ব জাপানি দেবী বেঞ্জাইতেনের প্রতিরূপ। মুখ চোখের অপরূপ মুগ্ধতা ক্রমশ ব্রিজেশের চিন্তা শক্তি গ্রাস করতে লাগল। দেবীর হাতের বিওয়া নড়ে উঠল একবার, তারপর বিওয়ার তারে একটা সূক্ষ্ম টান পড়তেই সেই বিওয়া থেকে নির্গত এক সুমধুর সুর ব্রিজেশের শ্রবণ শক্তি ছিনিয়ে নিল। 2 কান বেয়ে গড়িয়ে পড়তে লাগলো রক্ত। অসীম যন্ত্রণায় 2 কান চেপে ধরল ব্রিজেশ। দেবীর গলায় লেপ্টে থাকা একটা মোটা সাপ দেবীর গলা থেকে মুক্ত হয়ে ফনা উঁচিয়ে ধেয়ে এলো। তারপর সেকেন্ড 2-3 মধ্যেই সাপের ছোবলে ব্রিজেশের শরীরটা ক্রমশ মাটিতে নুইয়ে পড়ল। মুখ থেকে নির্গত হলো এক ঝাঁক ক্যাঁচলা। চোখ বেয়ে নেমে এলো জল, আর যন্ত্রণায় খানিকটা কাঁতরে উঠে নিস্তেজ হয়ে গেল ওর কালচে নীল শরীরটা। শেষ পর্যন্ত ভয় এবং উন্মাদনায় গ্রাস হয়ে ব্রিজেশের প্রাপ্তি ঘটল তার প্রিয় কাঞ্চনার মতো করুণ পরিণতি, মৃত্যু। প্রতিবেশীদের মধ্যে একজন ব্রিজেশের খবর নিতে এলে তিনি দেখেন কুয়োতলায় চিত হয়ে পড়ে আছে ব্রিজেশ। ব্রিজেশের নিথর দেহের 2 কানে ও ঠোঁটে জমাট বেঁধে আছে চাপ চাপ রক্ত। মুখটা হাঁ করা, চোখের মনি নেই, আর গলায় রয়েছে 2 ছোট ছোট কালো দাগ। প্রতিবেশী রাতুলবাবু বেশি দেরি না করে অ্যাম্বুলেন্সে ফোন করেন। মিনিট খানেকের মধ্যেই পুলিশ এবং অ্যাম্বুলেন্স 2ই এসে পড়ে। পুলিশ এসে ব্রিজেশের বডি মর্গে পাঠিয়ে দেয় পোস্টমর্টেমের উদ্দেশ্যে, আর সারা ঘর চিরুনি তল্লাশি চালায়। তল্লাশির দরুন অফিসের নিমাইবাবু ব্রিজেশের মোবাইল কল লিস্টে থাকা লাস্ট নম্বর ডায়াল করে। অপর দিক থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে ওঠে। নম্বরটা ভারতের নয়, জাপানের। হ্যালো, কে বলছেন? নিমাইশন স্পিকিং ফ্রম লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্ট। আপনার নাম কি তারিন রয়? ইয়েস, বাট হাউ ডিড ফাইন্ড মাই নাম্বার?
ব্রিজেশ তালুকদারকে আপনি চেনেন? ব্রিজেশ? হ্যাঁ, গত সপ্তাহে তো কথা হলো ওনার সঙ্গে, বাট কি ব্যাপার বলুন তো? ব্রিজেশ তালুকদার ইজ ডেড নাও। হোয়াট? আর ইউ ফাকিং কিডিং মি? কি করে হলো? কখন হলো? স্লো ডাউন মিস্টার রয়। ওনার মৃত্যুর কারণ আমরা সাপের কামড় কেস করেছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে তবেই স্পষ্ট জানা যাবে, কিন্তু ওনার বডির যা অবস্থা তাতে শুধু সাপের কামড়ে ওনার মৃত্যু হয়েছে বলে তো মনে হয় না। যাই হোক, আপনার সাথে ওনার গত রাতে কি কথা হয়েছে বলতে পারেন? সেরকম কিছুই না, আমি জাপানে থাকি পার্মানেন্টলি কাজের সূত্রে। উনি আর ওনার স্ত্রী জাপানে এসেছিলেন গত বছরের ফেব্রুয়ারি মাসে, সম্ভবত হানিমুন ট্রিপ ছিল। আমার সাথে ওনাদের আলাপ হয় বেঞ্জাইতেনের টেম্পলে। সেদিন ওনারা এসেছিলেন মন্দির এবং দেবীর বিগ্রহ দর্শন করতে। আমি দেবী সম্পর্কে ওনাদের অবগত করাই। এটাও বলি যে আমাদের হিন্দু শাস্ত্রে হিন্দু দেবদেবীদের পুজোর জন্য যে রীতিনীতি আমরা পালন করি, সেই পূজা রীতি জাপানের শিন্টোবাদের দেবদেবীদের জন্য প্রযোজ্য নয়। রীতিমতো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে, নির্দিষ্ট নিয়ম রীতি পালন করে এই ধর্মের দেবদেবীদের সন্তুষ্ট করা হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বেঞ্জাইতেনের দেবীর মূল বিগ্রহকে কোনো প্রকার ছোট মূর্তি দিয়ে পূজারীতি সম্পন্ন করার পরে, অর্থাৎ সেই মূর্তিকে অর্পণ করার পর যদি সেই মূর্তিকেই মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয়, সেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কেউ মন্দিরের বাইরে অথবা নিজের বাড়িতে নিয়ে আসে, তবে সে বিপদকে আলিঙ্গন করবে। মৃত্যু তাকে ছাড়বে না যতক্ষণ না সে আবার সেই মূর্তিটাকে যথাস্থানে রেখে আসছে। ওই মূর্তির আসল স্থান হলো জাপানের ইনোকাশিরা পার্কের বেঞ্জাইতেনের মন্দির। তারপর? দেখুন অফিসার, আমি জানতাম ওনার স্ত্রীরও মৃত্যু হয়েছিল ওই সাপের কামড়েই, অসীম যন্ত্রণা ভোগ করে। কিন্তু উনি আমায় গত এক সপ্তাহ আগে প্রথমবারের জন্য ফোন করেছিলেন, আর খুব ভীত কাঁপা কণ্ঠে আমায় বললেন ওই মূর্তিটাকে তার বাড়ির কুয়োতলায় মাটি চাপা দিয়ে দেবেন। মিস্টার রয়, দেখুন, আপনি হয়তো এতক্ষণ যা যা বললেন তার সবই সত্যি, কিন্তু পুলিশ হয়ে এসব বিশ্বাস করাটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আমরা আপাতত ব্রিজেশবাবুর কেসের ইনভেস্টিগেশন মার্ডার ভেবেই করব। তবে আপনার কথাগুলোকে হাওয়ায় না উড়িয়ে আপনাকে একটা কথা বলতে চাই। কি বলুন তো অফিসার? একটা ছোট মূর্তি এখনো আমার সামনে একটা স্টিলের বুক সেলফের উপর রাখা আছে মিস্টার রয়। আপনি কি শিওর ব্রিজেশবাবু গতকাল এই মূর্তিটাকেই কুয়োতলায় মাটি চাপা দেবেন বলেছিলেন? আই অ্যাম 100% শিওর অফিসার। হয়তো মাটি চাপা দেবার আগেই ব্রিজেশবাবু মারা গেছেন। আপনি যেটা বলছেন সেটাও সম্ভব, কিন্তু মূর্তিতে ভিজে মাটির প্রলেপ লেগে আছে মিস্টার রয়। দ্য কেস ইজ গোয়িং টু অ্যানাদার ডিরেকশন। যদি কিছু মনে না করেন, একটা অনুরোধ করতে পারি? বলুন। আমি কালকে ইন্ডিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আপনি ততক্ষণ অবধি নিজের কাছে এই মূর্তিটা রাখতে পারবেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ইস্যু। ওকে, কাল এয়ারপোর্টে নেমে আমায় একটা কল করবেন। এয়ারপোর্টে নামতেই গতকালের নম্বরটা ডায়াল করলেন তারিন রয়, কিন্তু 10-11 বার কল করার পরেও ফোন উঠল না। তখন তিনি পা বাড়ালেন লালবাজার থানার পথে। থানায় পৌঁছে দারোগা নীতিশবাবুর টেবিলে গিয়ে বললেন, হোমিসাইড ডিপার্টমেন্টের অফিসার নিমাইবাবু আছেন? দারোগা নীতিশবাবু উঠে দাঁড়ালেন। তারপর মাথা থেকে টুপি খুলে মুখ নিচু করে বললেন, কাল রাতে উনি মারা গিয়েছেন। সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার। আপনারা শুনলেন লেখক অগ্নিদের কলমে বেঞ্জাইতেনের মূর্তি। গল্পের নাট্যরূপ দিয়েছেন অগ্নিদ।
সূত্রধার ও কথক আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল, অনন্যা, কৌশিক, সৌরভ, শুভদীপ, সুশোভম এবং নীল। গল্পের পোস্টার ডিজাইন করেছেন সৌমদীপ গুঁই, শব্দ সংযোজনে দেবরাজ, সাউন্ড এডিটিংয়ে সায়ন দত্ত, সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে আমাদের জানান, আর ভালো লাগলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।